এখন রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়া, সরকারের সাংবিধানিক বৈধতা এগুলো নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে? যদি আমরা স্টেবল একটা রাষ্ট্র চাই, আমাদের রাষ্ট্রটা ৫৪ বছর হয়ে গেছে। সামনে যাতে অনাগত কাল ইনফিনিটি পিরিয়ড পর্যন্ত এই রাষ্ট্রটা বহাল থাকে, স্বাধীনতা থাকে, সেজন্য আমাদের জাতীয় ঐক্য দরকার। সেই জাতীয় প্রশ্নে আমাদের ঐক্য দরকার। আমরা পলিটিক্যাল প্রশ্নে, আদর্শগত প্রশ্নে মতভিন্নতা থাকবে। সেই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার একটা সুযোগ এই জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে, এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির, এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকলেও, আদর্শিক মতভেদ থাকলেও, রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও, নির্বাচনিক ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও, কিন্তু আমরা যেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি। এখানে যেন আমরা মতানৈক্য না, যে সমস্ত সংস্কারগুলোতে একমত হওয়া গিয়েছে, সংবিধানকে যেটা স্পর্শ করে না, বাকি সমস্ত সংস্কার প্রস্তাবগুলো বর্তমান সরকার স্বাধীন মুক্তভাবে সেটা বাস্তবায়ন করতে পারে। সেই কনসেন্ট বারে বারেই দেয়া হয়েছে সকলের পক্ষ থেকে, এবং সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে ক্রমশ। যদি কিছু অপূর্ণ থাকে, নেক্সট পার্লামেন্ট এবং গভর্নমেন্ট সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে, তো তাতে করে কি অবস্থার সৃষ্টি হবে সেটা আমরা আগেও বলেছি, আজকেও বলে যাই। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে, সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা, এবং তাদের উদ্দেশ্যটা কি, সেটা আমি এখানে বিস্তারিত বলবো না। কারণ আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন এই প্রশ্ন আসেনি এই যে আমরা সংস্কার প্রস্তাবগুলোতে ঐকমত্য হলে সেটা জাতীয় প্রতিশ্রুতি হিসাবে উল্লেখিত থাকবে, সবাই অঙ্গীকার করবে, সেইটুকু এসছিল। কিন্তু ওই প্রশ্নটা আসেনি যে ইমিডিয়েটলি সেটা সাংবিধানিক সংস্কার সহ, সংশোধনী সহ এখনই বাস্তবায়ন করতে হবে, সেটা যে প্রক্রিয়ায়, বৈধ প্রক্রিয়ায় হোক। আমরা শুধু প্রপোজ করেছি, হ্যাঁ, সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয়, তাহলে সেই রকম কোনো পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন। যদি সেই রকম কোনো আইনানুগ বৈধ পন্থা থাকে, আমরা তার সাথে একমত হব। কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা এলাও করি, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে, তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়া হবে। আমরা সেই কথাই বলছি। যারা বলছে আর্টিকেল 106 অনুসারে এই সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে, সেটার মধ্যে কেউ কেউ বলছেন যে সাংবিধানিকতা আছে, আবার অসাংবিধানিকতাও আছে। এটার নাকি মাঝামাঝি অবস্থা কেউ একজন বলেছেন। কিন্তু আমি তার সাথে দ্বিমত পোষণ করি এই জন্য যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালিত হবে, সেই লক্ষ্যেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের কাছে রেফারেন্স পাঠিয়েছিলেন ওই সাংবিধানিক প্রক্রিয়া ফলো করে, এবং সেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই আপিল বিভাগ যথাযথ শুনানি দিয়ে রাষ্ট্রপতিকে সেই অ্যাডভাইসটা প্রদান করেছে। সেই অর্ডারগুলো আমাদের কাছে আছে, নিশ্চয়ই আপনাদের কাছেও আছে। সেই অ্যাডভাইস, যে অ্যাডভাইজারি রুল অনুসারে সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটা গ্রহণ করবেন কি করবেন না সেটা রাষ্ট্রপতির ইখতিয়ার। অনেকে বলেছেন অন্য একটা আলোচনা সবাই যে সেটার বাইন্ডিং কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, সেটা কার উপর নাই, সেটা রাষ্ট্রপতির উপর নাই। রাষ্ট্রপতি তো সেটা গ্রহণ করেছেন, সেই হিসাবে শপথ গ্রহণ করিয়েছেন। তো সুতরাং এই সরকার 100% লেজিটিমেট সরকার এবং কনস্টিটিউশনালি লেজিটিমেট সরকার। তার মধ্য দিয়ে উৎসরিত সমস্ত কিছু লেজিটিমেসি আছে। এখন যারা প্রশ্ন তুলছেন যে এটা সোনার অর লেটার চ্যালেঞ্জ হতে পারে, তা আমি সেটার জবাব দিয়েছি। সোনার অর লেটার যেটা চ্যালেঞ্জ হবে 106 এর অ্যাডভাইজারি রুল,
সেটা কারা শুনবেন? সেটার জন্য ফোরামই হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। তো অ্যাপিলেট ডিভিশন যদি তাদের অ্যাডভাইজারি রোলটাকে আবার এটাকে উল্টাতে চান, সেটার জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু এখন আমরা এই প্রশ্ন উত্থাপন করলে আমরা রাষ্ট্রে এই সরকারকে ইললেজিটিমেসির দিকে নিয়ে যাব। যেটা রাষ্ট্রের স্টেবিলিটির জন্য কখনোই সুখকর হবে না এবং সেই প্রশ্নও অবান্তর।